হ্যালো এভরিওয়ান, তোমাদের আজকে ক্লাস 10-এর ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই অধ্যায়ের যে 4 ও 8-এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। এখানে দেখো, প্রথমে দিয়েছি যে এখানে টোটাল 13টা প্রশ্ন রয়েছে এবং 13টা প্রশ্নের মধ্যে আমি এখানে মিক্স করা আছে 4 বা 8-এরগুলো। তো এখানে 8 খুব একটা বেশি আসে না, 8-এর জন্য যেগুলো আসে আমি বলে দেবো। 4ই বেশি আছে, 4 এবং 2। তো ফার্স্টে যেটা এই চ্যাপ্টারে মেনলি মহাবিদ্রোহ নিয়ে রয়েছে এবং জাতীয়তাবোধ কিভাবে বিকশিত হয়েছিল বিভিন্ন সাহিত্যের মাধ্যমে, সেই চ্যাপ্টারটা নিয়ে রয়েছে। এখানে দেখো, প্রথমত প্রথম প্রশ্ন যেটা রয়েছে, মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে লিখতে বলেছে। এখানে মহাবিদ্রোহের কারণ ফলাফল সম্পর্কিত কোনো প্রশ্ন সেভাবে আসে না। তো এখানে যেটা রয়েছে 1857-র যে মহাবিদ্রোহ, সেটা আমরা নর্মালি সিপাহী বিদ্রোহ বলি, কিন্তু এখানে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলা যায় না। এটা কারণ এখানে কৃষক, সাধারণ মানুষ, জমিদার, অভিজাত, রাজারানী অনেকেই এখানে অংশগ্রহণ করেছিল। তো অনেকের ঐতিহাসিকদের মতে কেউ বলে সিপাহী বিদ্রোহ, কেউ বলে সামন্ততান্ত্রিক, কেউ বলে জাতীয় সংগ্রাম, এরকম অনেকগুলো বক্তব্য আছে। তো যারা এরকম করে লিখতে হবে, প্রথমে একটা ভূমিকা দিয়ে তারপরে বিদ্রোহের প্রকৃতিটা লিখতে হবে। যে কেউ কেউ প্রথমে লিখবে যে সিপাহী বিদ্রোহ, তাহলে এই সিপাহী বিদ্রোহের মধ্যে কারা বলেছে এবং কেন বলেছে। কারা বলেছে যেমন কিছু নাম, কিশোরীচাঁদ মিত্র, চার্লস রেইক্স, হোমস, এরা কিন্তু বলেছে, রজনীকান্ত গুপ্ত, এরা কিন্তু বলেছিল নিছক সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, এরপর যদি দেখবে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া অনেকে বলেছিলেন, সুরেন্দ্রনাথ দত্ত সেন, রমেশচন্দ্র মজুমদার, এরা বলেছিল সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। তো এই ক্ষেত্রে গণবিদ্রোহ বলেছে, কেউ কেউ জাতীয় সংগ্রাম বলেছে। এগুলো সমস্ত যারা যারা বলেছেন এবং কেন বলেছেন সেইভাবে উত্তরগুলোকে লিখতে হবে। যেমন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এইটা খুব আসে। এটা কে বলেছিলেন? বিনায়ক দামোদর সাভারকার বা ভিডি সাভারকার। ওনার মতে ছিল যে না, এটা শুধুমাত্রই কোনো বিদ্রোহ নয়, এটা এত বড়ই বিদ্রোহ ছিল যে মনে হয়েছে এটা প্রথম স্বাধীনতার লড়াইয়ের জন্য কেউ সংগ্রাম করছে। এটাও তার যুক্তি অনুযায়ী ছিল। তো প্রত্যেকটা কথার তোমরা কে বলেছেন এবং সেগুলো কেন বলা হচ্ছে সেটা দিতে হবে। তো এটা কিন্তু দুইভাবেই আসতে পারে, মানে যেটাকে বলা হয় 4 বা 8 দুটোতেই আসতে পারে। 2 নম্বরের 4 বা 8, এই প্রশ্নটা কিন্তু দুইভাবে আসতে পারে। এইটা একটু 8-এ তোমরা কিন্তু করে রাখতে পারো, ঠিক আছে? মহাবিদ্রোহের নেক্সট হচ্ছে, এখানে একটা মিসিং হয়েছে, এখানে হবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। এখানে অ্যাকচুয়ালি শিক্ষিত বাঙালিরা কিন্তু খুব একটা সাপোর্ট করেনি বা সমর্থন করেনি। যেমন রাজনারায়ণ বসু, তারপর দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, রাধাকান্ত দেব, কালীপ্রসন্ন সিংহ, এনারা কিন্তু ইংরেজদের পক্ষে কথা বলেছিলেন। যারা সিপাহী বিদ্রোহতে অংশগ্রহণ করেছিল, সিপাহী বিদ্রোহীরা, তাদের তাদের কিন্তু যথেষ্ট নিন্দা করেছিলেন। ঠিক আছে, তো ওই জন্যই এরকম ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকরও অনেক নিন্দা করছে সিপাহী বিদ্রোহের। তো এখানে কিন্তু খুব একটা বা শিক্ষিত বাঙালিরা করেনি, কারণ ম্যাক্সিমাম শিক্ষিত বাঙালি কী করতো, ইংরেজদের অধীনে কাজ করতো। ওই জন্যই তাদের পক্ষে ব্রিটিশদের এগেনস্টে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো এটা হচ্ছে একটা 4 নম্বরের জন্য প্রশ্ন। ঠিক আছে, এটা 4 নম্বরের মতো আসবে। নেক্সট হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। মহাবিদ্রোহ তার যখন শেষ হলো, তারপরে নতুন একটা শাসন শুরু হয়েছিল, ভারত শাসন, যেটা 1857 খ্রিস্টাব্দে। তো সেইটার শুরুই হয়েছিল এই মহারানীর ঘোষণাপত্র থেকে। তো মহারানীর ঘোষণাপত্রটা মেনলি ইংল্যান্ডের রানী ছিলেন, মহারানী ভিক্টোরিয়া। তিনি প্রতিনিধি রূপে লর্ড ক্যানিংকে এলাহাবাদে 1857 খ্রিস্টাব্দে 1 নভেম্বর একটা ঘোষণাপত্র প্রকাশ করিয়েছিলেন। সেটাই মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত। এটা একটু খেয়াল রাখবে, সালটা 1800 কিন্তু 57, হ্যাঁ, সরি 57 তো বিদ্রোহটা হয়েছিল, 1858-তে কিন্তু ঘোষণাপত্রটা হয়েছিল। এটা কিন্তু পরের বছর। আচ্ছা, মহারানী ঘোষণাপত্রে যখন টিকা লিখবে, সেখানে ভূমিকার পর একটা পটভূমি দেওয়ার চেষ্টা করবে যে কেন মহাবিদ্রোহের ইয়েটা এলো, ঘোষণাপত্রটা এলো। তারপরে মহারানীর ঘোষণাপত্র যেটা রয়েছে সেখানে কি কি ঘোষণা করা হয়েছে, যে মূল মূল বক্তব্যগুলো, যেমন সত্যবিলাপ নীতি প্রত্যাহার করা হয়েছিল, রাজারা দত্তক পুত্র নিতে পারবে, বা ব্রিটিশরা ভারতের বিভিন্ন ধর্মীয় বা সামাজিক ব্যাপারে কোনো অংশগ্রহণ করবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতবাসীরা কিন্তু সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। এই যে বক্তব্যগুলো আরও আছে, বেশ অনেকগুলো বক্তব্য রয়েছে, সেগুলো কিন্তু লিখতে হবে এবং শেষে চেষ্টা করবে একটা মূল্যায়ন দেওয়ার। এবং এটা তোমরা 2 নম্বর বা 4 নম্বরের জন্য পড়ে রাখতে পারো, মহারানী ঘোষণাপত্রের গুরুত্ব কী ছিল, মানে কোনগুলো ফলাফল হয়েছিল, লাগু হয়েছিল।
তো এইটা হলো মহারানীর ঘোষণাপত্র। নেক্সট হচ্ছে 19 শতকে ভারতের কয়েকটি রাজনৈতিক সভা হয়েছিল। এরপরে 19 শতক থেকে বিভিন্ন রাজনৈতিক সভা, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা 1838-এ, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি হয়েছিল, তারপর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এরপরে অনেকগুলো এরকম করে হয়েছিল, হিন্দু মেলা এরকম হয়েছিল। তো এখানে এই প্রত্যেকটার অল্প অল্প করে 2 নম্বরের মতো ছোট ছোট করে কত সালে হয়েছে, কে করেছেন, ব্যাস ওইটুকু বললেই যথেষ্ট। ঠিক আছে, নেক্সট চলে যাবো জমিদার সভা সম্পর্কে লেখো। এগুলো 4 আসবে। জমিদার সভাটাও টিকা হিসেবে পড়ে রাখবে। জমিদার সভা খুব আসে। জমিদার সভার ইয়েও দেয়, উদ্দেশ্য খুব দেয় জমিদার সভার উদ্দেশ্য। ঠিক আছে, তো জমিদার সভার মানে কীভাবে ওগুলো ভূমিকা, প্রতিষ্ঠাকাল আর প্রতিষ্ঠাতা লিখবে, উদ্দেশ্য কী কী ছিল আর কার্যাবলী কী, প্রত্যেকটা যতগুলো টিকা রয়েছে সে ঠিক সেইভাবেই লিখবে। আমি প্রত্যেকটা আলোচনা করছি না, কারণ এটা টাইম টেকিং। তো প্রত্যেকটা, যেমন নেক্সট যেটা রয়েছে জমিদার সভা দিয়েছি, তারপর ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, এটা খুব ডাবল স্টার দিয়ে রাখবে, এবং প্রত্যেকটা 4-এর জন্য খুব ইম্পর্টেন্ট। ভারত সভা, জমিদার সভা এগুলো খুবই আসে। হ্যাঁ, আর টিকা হিসেবেও দিয়েছি ভারত সভা, এখানে ভারত সভার উদ্দেশ্য দিয়েছি, এটার উদ্দেশ্যও খুব আসে। তাহলে এই প্রত্যেকটা কীভাবে লিখবে, প্রথমে লিখবে ভূমিকা, তারপরে লিখবে প্রতিষ্ঠাকাল কত সালে হয়েছিল, আর প্রতিষ্ঠা কে কে করেছে, প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং কার্যাবলী, প্রত্যেকটার এরকমভাবে সিকোয়েন্স থাকবে 4-5টা প্যারা, এবং শেষে 2 নম্বরে মূল্যায়ন, যে কী কী কাজ করতে পেরেছে এবং এটা কোনো ফলপ্রসূ হয়েছে কি না। ওকে, নেক্সট হচ্ছে আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদ বিকাশের চেষ্টা করেছিল। এইগুলো কিন্তু বেশ 4-ও আসতে পারে, 8-ও আসতে পারে আনন্দমঠটা। তো এটা কে করেছিল মেনলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন, এবং সেক্ষেত্রে আনন্দমঠ জানি সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বেসড অন সন্ন্যাসী ফকির বিদ্রোহের ওপর হয়েছিল, এবং এখান থেকে কিন্তু বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছে। তো এখানে জাতীয়তাবাদী চেতনা হিসেবে প্রথমে কত সালে হয়েছে, কে করেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন, 1882 সালে আনন্দমঠ প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তারপর ওই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ওপর লেখা রয়েছে, 76 মন্বন্তরও এখানে রয়েছে। হ্যাঁ, এগুলো লিখতে হবে। আর মূল বিষয় কী ছিল সেটা লিখতে হবে। তারপরে কিভাবে বন্দে মাতরম এই বিভিন্ন গানের মাধ্যমে জাতীয়তাবাদকে জাগ্রত করেছে। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট হচ্ছে এটা হয়ে গেল আনন্দমঠ। নেক্সট 10 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে বর্তমান ভারত গ্রন্থটির ভূমিকা কী। বর্তমান ভারত গ্রন্থটি লেখা হচ্ছে স্বামী বিবেকানন্দর লেখা। এছাড়াও স্বামী বিবেকানন্দ লেখার মধ্যে পরিব্রাজক পড়ে। তো এই বর্তমান ভারতও কিন্তু প্রথমে ওইভাবেই লিখতে হবে, প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা মানে বিবেকানন্দের নাম, তারপরে কিভাবে বিষয়বস্তু, জাতীয়তাবাদ কীভাবে গঠন করেছিলেন, দেশ গ্রহণের আহ্বান দিয়েছিলেন তিনি, মুক্তির বাণী দিয়েছিলেন, এগুলো বিভিন্ন পয়েন্ট করে তোমরা এগুলো লিখে নেবে। নেক্সট হচ্ছে গোড়াটা হচ্ছে রবীন্দ্রনাথের। এগুলো হচ্ছে 3টে সাহিত্য, এই যে 3টে দিলাম, এগুলো প্রত্যেকটাই এগুলো কিন্তু প্রত্যেকটাই সাহিত্যের মাধ্যমে জাতীয়তাবাদ বিকশিত হয়েছিল। আনন্দমঠ, বর্তমান ভারত আর গোড়া, এই 3টে রয়েছে যেগুলো সাহিত্যের মাধ্যমে জাতীয়তাবাদ বিকাশে সহায়তা করেছিল। ঠিক আছে, তো গোড়াও এরকম, গোড়ার রচনাকাল 1910, প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর, পটভূমি লিখবে, গোড়ার কী বিষয়, গল্পটা লিখতে হবে। ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করেছিল, মানে আইরিশ ছিল গোড়া, তো সেই গল্পটা লিখতে হবে, এবং কিভাবে এর মাধ্যমে পয়েন্টে পয়েন্টে করে বৈশিষ্ট্যগুলো তুলে ধরবে, যে কীভাবে জাতীয়তাবোধকে জাগ্রত করেছিল, একটু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে করে তুলবে। তাহলে এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে ভারত মাতা চিত্র, এটা খুবই আছে, এটাও ডাবল স্টার দিয়ে রাখবে। ভারত মাতা চিত্রটা টিকা হিসেবে লিখতে পারো, মানে এটা কিন্তু 2-এও আসে। ঠিক আছে, 2 নম্বরেও অনেক সময় জাস্ট বলে যে বর্ণনা করো, যে ভারত মাতা কী না, গৈরিক বসনে একজন পরিহিতা দেবী একটা, যেটাকে আমরা ভারত মাতা বলি, তিনি চিত্র হিসেবে ভারত মাতাকে ফুটিয়ে তুলেছেন। অ্যাকচুয়ালি ভারত মাতা কি কোনো মানুষ নয়, এটা একটা বিমূর্ত ধারণা, মানে আমাদের মনে মা, দেশবাসীকে মা হিসেবে আমরা আহ্বান করি। তো সেক্ষেত্রে ভারত মাতাকে তিনি চিত্র হিসেবে ফুটিয়ে তুলেছিলেন, এবং তিনি 4টি কীভাবে তুলেছিলেন, যে ভারত মাতার 4টি হাত ছিল, এবং সেখানে ধানের গোছা, সাদা কাপড়, বেত আর জপমালা এগুলো ছিল। তো এই ছবিটার বর্ণনা একটু কোন হাতে কী ছিল সেটা বর্ণনাটা খুব ভালোভাবে লিখতে হবে। ঠিক আছে, এবং এর গুরুত্বটা কী, গুরুত্ব মানে তিনি ভারতবর্ষের প্রতীক ছিল, এবং এই ছবির মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে সন্তানদের অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষা এগুলো দেওয়া প্রয়োজন, এইভাবে তার জাতীয়তাবাদ গুরুত্বটা ফুটে উঠছে। নেক্সট হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। গগনেন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে, ব্যঙ্গচিত্র মানে ওয়ান টাইপ অফ সেই সময় সমাজচিত্রকে ব্যঙ্গের আকারে, হয়তো কার্টুনের বেসে ছবি করে আঁকা তুলে ধরা, এখনও সেটা চলে। তো
তো গগনেন্দ্রনাথ ঠাকুরের কিছু ব্যঙ্গচিত্র নাম থাকে, যেমন অদ্ভুত লোক, নবহুল্লোড়। এমনিও 2 নম্বরের প্রশ্ন আছে যে দুটি ব্যঙ্গচিত্রের নাম লেখো, অদ্ভুত লোক, এগুলো এরকম করে লিখতে হবে। এবং গুরুত্ব মানে হচ্ছে প্রত্যেকটা চিত্র সম্পর্কে লিখতে হবে কী বর্ণনা রয়েছে। যেমন 64,000 বলে একটা ছবি আছে, সেখানে যে মন্ত্রীদের যে বেতন এত বেশি, সেইটা ওদেরকে ছবি তুলে দেখানো হয়েছিল। ঠিক আছে? তো ওগুলো প্রত্যেকটা ছবির কী নিয়ে আলোচনা করা হচ্ছে সেইগুলো নিয়ে তোমরা একটু একটু করে বর্ণনা করে দেবে। ব্যাস, তাহলেই এটা হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারে এই 13টার মতো প্রশ্ন রয়েছে। এখানে 8এর জন্য তোমরা আনন্দমঠ, বর্তমান ভারত, আর ওদিকের প্রথমটা হচ্ছে মহাবিদ্রের প্রকৃতি, এগুলো করতে পারো। বাকি যতগুলো দিলাম সব মোটামুটি 4-এর মতোই হয়ে যাবে। এগুলো সবই কিন্তু 4-এর মতোই দিয়েছি। 8 এখানের জন্য খুব বেশি নেই। ঠিক আছে? এই হলো আজকের টোটাল 13টি প্রশ্ন। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।